আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে কারণে, সেটা হচ্ছে করোনা ভাইরাস আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষার্থী মেজবা উদ্দিন তাকে কেড়ে নিয়েছে। তাছাড়া এই করোনা ভাইরাসে আমি আমার অত্যন্ত প্রিয় একজন বড় ভাইকে হারিয়েছি। তিনি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন। এরপরও আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং করোনা সম্পর্কিত নিয়মকানুন মেনে চলছো। আজ আমি তোমাদের সামনে নবম অধ্যায়েরই 9I প্রশ্নমালা, কোনো কোনো বইতে 9.9 এই প্রশ্নমালা নিয়ে এসেছি। আলোচ্য বিষয় হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন। চলো আমরা আমাদের ক্লাসে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে নবম অধ্যায়ের প্রশ্নমালা 9I, কোনো কোনো বইতে 9.9 নিয়ে এসেছি। আমাদের আলোচ্য বিষয় ক্রমবর্ধমান ফাংশন। ক্রমবর্ধমান ফাংশন, এটাকে ইংরেজিতে ইনক্রিজিং ফাংশন বলা হয়। বিষয়টা কি সেটা আমরা এখন একটু দেখছি। লক্ষ্য করো, যদি a is less than x is less than b ব্যবধিতে x1 ও x2 যে কোনো দুটি সংখ্যা হয়, তবে উক্ত ব্যবধিতে y ইকুয়াল টু fx ফাংশনকে একটি ক্রমবর্ধমান ফাংশন বা ইনক্রিজিং ফাংশন বলা হবে যদি fx1 is less than fx2 হয়। যখন x এর মানটা a থেকে থেকে কিছু পরের থেকে শুরু হবে, তার মাঝখানে আমরা দুটো মান নিচ্ছি x1 x2 এবং শেষ মানটা b এর কাছাকাছি। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের ব্যবধিটা কি, x এর মানটা a একটু পরের থেকে শুরু হচ্ছে b পর্যন্ত এবং b এর একটু কম, এখানে লেস দ্যান আছে, ইকুয়াল টু নেই, তার মানে a মানটা সরাসরি গ্রহণযোগ্য নয়। এই ব্যবধির মধ্যে আমাদের x1 একটা সংখ্যা নিব, x2 একটা সংখ্যা নিব। এই দুটো সংখ্যা আমরা কি করব, এই y ইকুয়াল টু fx ফাংশানে বসাবো। বসানোর পরে আমাদের x1 এর জন্য যে ফলাফলটা পাবো আর x2 এর জন্য যে ফলাফলটা পাবো, আমাদের fx1 এর ফলাফল থেকে fx2 এর ফলাফলটা বড় হবে, যেখানে x1 এর মানের থেকে x2 এর মানটা বড়। চিত্রের সাহায্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের চিত্রটা এরকম হয়, একটা বক্ররেখা, এটা y ইকুয়াল টু fx, আমাদের x1 x এর মান x1 এর জন্য fx1 আমাদের এই যে এতটুকু আমরা এই বক্ররেখার উপর পর্যন্ত পাচ্ছি, আবার x2 এর জন্য আমরা মানটা আরও বড় পাচ্ছি। তাহলে এখানে fx1 ইজ লেস দ্যান fx2 যখন a ইজ লেস দ্যান x1 ইজ লেস দ্যান x2 ইজ লেস দ্যান b, এই শর্তে আমরা ক্রমবর্ধমান ফাংশন পেলাম। আমরা পরবর্তীতে একটি উদাহরণের সাহায্যে এগুলো আরও ব্যাখ্যা করব বিশদভাবে। এখন আমরা লক্ষ্য করো, এই ক্রমবর্ধমান ফাংশনটাকে আবার অন্যভাবে ব্যাখ্যা করা যায়। অন্য কথায়, কোনো ব্যবধিতে যদি x এর মান বৃদ্ধির সাথে y ইকুয়াল টু fx এর মান বৃদ্ধি পায়, আমাদের কথাটা এটাই, x এর মান কি হচ্ছে, এখানে x1 x2, x এর মান বাড়ছে, x1 এর থেকে x2 এর মান বড়। তাহলে এবং এখানে আমরা দেখতে পেলাম যে এই x এর মান বৃদ্ধির সাথে সাথে fx এর মানও বৃদ্ধি পাচ্ছে। তাহলে ফাংশনটাকে ক্রমবর্ধমান ফাংশন বলা হবে। কোনো ব্যবধিতে যদি x এর মান বৃদ্ধির সাথে y ইকুয়াল টু fx এর মান বৃদ্ধি পায়, তবে ফাংশনটা y ইকুয়াল টু fxকে ক্রমবর্ধমান ফাংশন বলা হয়। আবার এটাকে আরেকভাবে বলা হচ্ছে, যদি অর্থাৎ y ইকুয়াল টু fx ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ধনাত্মক হয়, তবে y ইকুয়াল টু fxকে ক্রমবর্ধমান ফাংশন বলা হয়। পুরোটা আমি আরেকবার পড়ি। কোনো ব্যবধিতে যদি x এর মান বৃদ্ধির সাথে y ইকুয়াল টু fx এর মান বৃদ্ধি পায়, অর্থাৎ y ইকুয়াল টু fx ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ধনাত্মক হয়, তবে y ইকুয়াল টু fxকে ক্রমবর্ধমান ফাংশন বলা হয়। ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে a ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান b ব্যবধির যে কোনো বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করে, ফলে বক্ররেখার স্পর্শকের ঢাল ধনাত্মক হয়।
এখানে একটি চিত্র আঁকা হয়েছে, একটা বক্ররেখার সমীকরণ। এখানে পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয়েছে। স্পর্শকটা কি হচ্ছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে আমাদের থিটা কোণ তৈরি করছে। তাহলে চিত্রে পি বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করায় পি বিন্দুতে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা, অর্থাৎ পি বিন্দুর মানটা এখানে বসানোর পরে আমরা কি পাচ্ছি, এটা ট্যান থিটা, ঢালটা হয় ট্যান থিটা। সেটা ফলাফলটা কি হবে, ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ ধনাত্মক হবে। কখন ধনাত্মক হবে, যখন থিটার মানটা 90 ডিগ্রি ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ। আমরা জানি থিটার মান 90 ডিগ্রি ছোট, যে কোনো মানের জন্য এখানে ট্যান থিটা মান ধনাত্মক হয়। এখানে পি বিন্দুর ডান দিকে এফ এক্সের মান বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পি বিন্দু এখানে আমরা যখন পি বিন্দুটা এদিকে যত বাড়াতে থাকবো এই এফ এক্সের মানও তত বৃদ্ধি পাবে। এই বিষয়টির সংজ্ঞা যে আমরা বললাম, এটা আমরা একটা উদাহরণের সাহায্যে এখন ব্যাখ্যা করব। লক্ষ্য করো, সংজ্ঞার প্রথম অংশ আমাদের ছিল, যদি এ ইজ লেস দ্যান এক্স লেস দ্যান বি ব্যবধিতে x1 x2 যে কোনো দুটি সংখ্যা হয়, তবে উক্ত ব্যবধিতে y ইকুয়াল টু এফ এক্স ফাংশনকে একটি ক্রমবর্ধমান ফাংশন বলা হবে যদি এফ এক্স ওয়ান ইজ লেস দেন এফ এক্স টু হয়, অর্থাৎ x1 এর মান বসানোর পরে যে মানটা পাবো তার থেকে বড় মান হয় x2 মানটা বসানোর পরে যে এফ এক্স টুর মান যেটা আমরা পাবো। কখন, যখন এই যে ব্যবধিটা হবে এর থেকে বড় x1, তার থেকে বড় x2, তার থেকে বড় b। এই বিষয়টা এখন আমরা একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। আমরা একটা উদাহরণ সামনে এনেছি, y ইকুয়াল টু এফ এক্সের মান ধরেছি সাইন এক্স, যেখানে এক্সের মানটা -π থেকে π পর্যন্ত, এটা চিত্র আমরা অঙ্কন করেছি। সাইন এক্সের চিত্র -π থেকে π পর্যন্ত চিত্রটা এরকম হয়। এখন এর মধ্যে লক্ষ্য করো, এই যে মাইনাসের দিকে π/2 এক্সের মান, এখান থেকে লক্ষ্য করো প্লাসের দিকে π/2, এই যে বক্ররেখাটা এখান থেকে দেখো মানগুলো বাড়ছে, এটাই হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন। এই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। এখানে এক্সের মান -π/2 থেকে শুরু করে π/2 ব্যবধির মধ্যে y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ফাংশনটি ক্রমবর্ধমান। এখানে বলেছিলাম x1 ও x2 যে কোনো দুটি সংখ্যা আমরা নিব। তো এর আলোকে আমরা যে কোনো দুটি মান ধরছি। x1 ইকুয়াল টু -π/6, অর্থাৎ মাইনাসের দিকে 30 ডিগ্রি। x2 ইকুয়াল টু +π/6, অর্থাৎ প্লাসের দিকে 30 ডিগ্রি। এবং আরও একটা মান ধরেছি আমরা x3 ইকুয়াল টু π/3, অর্থাৎ প্লাসের দিকে 60 ডিগ্রি। তাহলে আমরা এখন এই প্রমাণটা দেখাবো। লক্ষ্য করো, তাহলে এখন এফ এক্স ওয়ানের জন্য এফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ এক্সের মানটা বসাচ্ছি। মানটা বসানোর পরে -π/6 সাইন -π/6 ইকুয়াল টু ফলাফলটা পাচ্ছি -0.5। আবার x2 নিচ্ছি +π/6, তাহলে এফ এক্স টু ইকুয়াল টু এফ π/6 ইকুয়াল টু সাইন π/6 ইকুয়াল টু 0.5। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান একটা হচ্ছে -π/6 আর এক্সের মান আরেকটা হচ্ছে π/6। x1টা ছোট, x2টা বড়, তাহলে তার জন্য আমরা এফ এক্স ওয়ানের মানটা -0.5 পেয়েছি আর এফ এক্স টুর মানটা 0.5 পেয়েছি। নিঃসন্দেহে এফ এক্স ওয়ানের থেকে এফ এক্স টুর মানটা বড়, তাহলে এখানে এফ এক্স ওয়ান ইজ লেস দেন এফ এক্স টু প্রমাণটা কিন্তু হয়ে গেল। তাহলে লক্ষ্য করো, অর্থাৎ এফ এক্স ওয়ান ইজ লেস দেন এফ এক্স টু। আমরা তোমাদের এই সমস্যাটা আরও ক্লিয়ারভাবে বোঝাবার জন্য আমরা এখানে আর একটা মান নিয়েছিলাম, x3 ইকুয়াল টু π/3, অর্থাৎ প্লাসের দিকে 60 ডিগ্রি। তাহলে আমরা এবার লক্ষ্য করো, আবার আমরা এফ এক্স থ্রি মানটা বসাচ্ছি, ফাংশন অফ π/3 ইকুয়াল টু সাইন π/3 ইকুয়াল টু 0.87। নিঃসন্দেহে x2র মানের জন্য 0.5 থেকে 0.87 আরও বড় মান। তাহলে আমরা অতএব এফ এক্স টু ইজ লেস দেন এফ এক্স থ্রি। তাহলে আমাদের খুব ভালোভাবে প্রমাণ হয়ে গেল যে দুটো এই ব্যবধির মধ্যে দুটো মান নেয়ার পরে প্রথম মানের থেকে দ্বিতীয় মান বড়, এবং এই দুটো মান আমরা যদি ফাংশনে বসাই তাহলে প্রথম মানের জন্য যে ফলাফল পাবো ফাংশানে, দ্বিতীয় মানের জন্য ফাংশনের ফলাফলটা তার থেকে বড় পাবো, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে।
তাহলে এই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সুতরাং y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ব্যবধিটা হচ্ছে মাইনাসের দিকে π/2 অর্থাৎ 90 ডিগ্রি থেকে প্লাসের দিকে π/2 অর্থাৎ প্লাস 90 ডিগ্রি। ফাংশনটি একটি ক্রমবর্ধমান ফাংশন। এটা প্রমাণ হয়ে গেল। এখন আমরা প্রমাণ করব যে এখানে যে আমরা লিখেছিলাম কোনো ব্যবধিতে যদি এক্স এর মান বৃদ্ধির সাথে y ইকুয়াল টু এফ এক্স এর মান বৃদ্ধি পায়, কথাটা একই, তারপরেও আমরা একটু ব্যাখ্যাটা দেখাচ্ছি। আবার x1 ইকুয়াল টু -π/6 এর জন্য fx1 পেয়েছিলাম -0.5, x2 π/6 এর জন্য মানটা পেয়েছিলাম 0.5, আর x3 π/3 অর্থাৎ 60 ডিগ্রির জন্য মানটা পেয়েছি 0.87। তাহলে অর্থাৎ -π/2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান π/2 ব্যবধিতে এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে y ইকুয়াল টু সাইন এক্স এর মান বৃদ্ধি পায়। তাহলে সুতরাং উক্ত ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান ফাংশন। অর্থাৎ আমাদের এই যে কথাটা, কোনো ব্যবধিতে যদি এক্স এর মান বৃদ্ধির সাথে y ইকুয়াল টু এফ এক্স এর মান বৃদ্ধি পায়, তাহলে y ইকুয়াল টু এফ এক্সকে ক্রমবর্ধমান ফাংশন বলা হয়। এই কথাটাও আমাদের প্রমাণিত হলো। এবার আমরা প্রমাণ করব y ইকুয়াল টু এফ এক্স ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল ধনাত্মক হলে বা যদি ধনাত্মক হয় তবে ফাংশনটি ক্রমবর্ধমান বলা হয়। এই ব্যাপারটা আমরা এখন প্রমাণ করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, y ইকুয়াল টু এফ এক্স ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ধনাত্মক হয় তবে y ইকুয়াল টু এফ এক্সকে ক্রমবর্ধমান ফাংশন বলা হয়। স্পর্শকের ঢাল এ কথার মানে হচ্ছে, আমরা পূর্ববর্তী প্রশ্নমালায় শিখেছি কোনো ফাংশন বা বক্ররেখার উপরে যে কোনো বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে ওই স্পর্শকের ঢাল হবে বক্ররেখাকে অন্তরীকরণ করার পরে যে বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয় সেই বিন্দুর মানটা বসানোর পরে যে ফলাফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে স্পর্শকের ঢাল। তাহলে আমরা অঙ্কটা এনেছি y ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ব্যবধিটা নিয়েছি -π/2 থেকে π/2 পর্যন্ত। নিয়ম অনুসারে আমরা এখন yকে অন্তরীকরণ করলে ddx অফ y, সাইন এক্সকে অন্তরীকরণ করলে cos x। এখন আমরা এখান থেকে এই যে ব্যবধির মধ্য থেকে দুটো বিন্দু নিয়ে আমরা এটা পরীক্ষাটা করব যে আমাদের ঢালটা যে ধনাত্মক হয় সেটা। তো x এর মান আমরা -π/6 কোথায় বসাবো? এই যে এই cos x এর মধ্যে বসাবো। তাহলে ddx অফ y, x এর মান -π/6 cos -π/6 ইকুয়াল টু 0.87, যা 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক, অর্থাৎ স্পর্শকের ঢাল ধনাত্মক। আবার আমরা x এর আরেকটি মান এই ddx অফ y এর মধ্যে অর্থাৎ cos x এর মধ্যে বসাবো। তাহলে x ইকুয়াল টু π/3 হলে ddx অফ y x ইকুয়াল টু π/3 ইকুয়াল টু cos π/3 ইকুয়াল টু 0.5, যেটা আমরা দেখতে পাচ্ছি 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক, অর্থাৎ স্পর্শকের ঢাল ধনাত্মক। সুতরাং y ইকুয়াল টু সাইন এক্স, x এর মান -π/2 থেকে শুরু করে π/2-র মধ্যে ফাংশনের উপরস্থ উপরিউক্ত বিন্দুগুলোতে অঙ্কিত স্পর্শকের ঢাল ধনাত্মক, ফলে ফাংশনটি একটি ক্রমবর্ধমান ফাংশন। অর্থাৎ আমরা এই যে এখানে দেখলাম যে y ইকুয়াল টু এফ এক্স ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ধনাত্মক হয় তবে y ইকুয়াল টু এফ এক্সকে ক্রমবর্ধমান ফাংশন বলা হয়। এখন ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে x এর মান a থেকে শুরু করে b ব্যবধির যে কোনো বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, ফলে বক্ররেখার স্পর্শকের ঢাল ধনাত্মক হয়। এই ব্যাপারটা আমরা একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তো লক্ষ্য করো চিত্রটা কি এঁকেছি, y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, যেখানে x এর মানটা -π/2 থেকে +π/2-র মধ্যে নিয়েছি। কোন জায়গা থেকে নিয়েছি আমরা আগে একটা চিত্র দেখালাম, এই যে এই চিত্রটার
এখানে -π থেকে +π পর্যন্ত ছিল, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ছিল আমাদের এই অঙ্কটা, চিত্রটা। এখান থেকে আমরা আগেই দেখিয়েছি ক্রমবর্ধমান কোন জায়গার থেকে হচ্ছে -π/2, অর্থাৎ -90 থেকে +90-র মধ্যে ফাংশনটার মানটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই অংশটুকু আমরা এখানে চিত্রের মধ্যে দুটো চিত্র, একই চিত্র এঁকেছি। আমরা এখানে একটা মাইনাসের দিকে বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি, আর একটা প্লাসের দিকে বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি, করে আমরা এই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করছি। তো লক্ষ্য করো, এক্সের মান -π/3, মানে এক্সের মান মাইনাসের দিকে 60 ডিগ্রিতে আমরা একটা স্পর্শক অঙ্কন করেছি। স্পর্শকটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে। থিটার মানটা নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রির ছোট, তার মানে কোণটা সূক্ষ্মকোণ। চিত্রে x = -π/3 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, অর্থাৎ থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি। দ্বিতীয় চিত্রে আমরা প্লাসের দিকে ঠিক একই মান π/3 মানে 60 ডিগ্রি মানটা নিয়েছি, এখানে একটি স্পর্শক অঙ্কন করেছি। স্পর্শকটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করছে, থিটা 90 ডিগ্রি ছোট মানে সূক্ষ্মকোণ। একইভাবে চিত্রে x = π/3 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, অর্থাৎ থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি। সুতরাং y = fx = sin x, যেখানে যে ব্যবধিটা -π/2 থেকে +π/2 ফাংশনের যে কোনো বিন্দুতে স্পর্শক এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, ফলে ফাংশনটি একটি ক্রমবর্ধমান ফাংশন। এই যে আমরা এখানে একটু আগে বললাম, ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে এক্স এর মানটা এ থেকে বি এর ব্যবধির যে কোনো বিন্দুতে স্পর্শক এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, আর ফলে বক্ররেখা স্পর্শকের ঢাল ধনাত্মক হয়। সূক্ষ্মকোণে আমরা আগেই বলেছি, সূক্ষ্মকোণের ক্ষেত্রে অর্থাৎ 90 ডিগ্রি ছোট যে কোনো মানের জন্য ট্যান থিটার মান ধনাত্মক হয়। এখন আমরা আশা করি এই ক্রমবর্ধমান ফাংশন কি এই বিষয়ে যথেষ্ট ধারণা তোমাদের হয়েছে। আমরা এবার সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আমরা যে আলোচনা করলাম আমাদের প্রয়োজনীয় সূত্র, এই প্রশ্নমালার ক্রমবর্ধমান ফাংশন নিয়ে যে অঙ্কগুলো আমাদের আছে, সেই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন। সেই সূত্রগুলো আমরা কি সেটা একটু দেখব। y = fx ফাংশন ক্রমবর্ধমান হবে যদি x এর সকল বাস্তব মানের জন্য f'(x) > 0 হয়। f'(x) তার মানে এই ফাংশনটাকে অন্তরীকরণ করার পরে x এর যে কোনো মানের জন্য কোনো ব্যবধি দেওয়া থাকবে না, f'(x) ইজ গ্রেটার দেন, অর্থাৎ ঢালটা 0 থেকে বড় হবে। 2 নাম্বার, y = fx ফাংশন এর x = a বিন্দুতে ক্রমবর্ধমান হবে যদি এই ফাংশনটার অন্তরীকরণ করার পরে মানটা বসানোর পরে, এই বিন্দুর মানটা বসানোর পরে সেই মানটা 0 থেকে বড় হয়, অর্থাৎ ধনাত্মক হয়, অর্থাৎ f'(a) ইজ গ্রেটার দেন 0 হয়। যদি ব্যবধি দেওয়া থাকে a, b ব্যবধির মধ্যে, অর্থাৎ a ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান b ব্যবধির প্রত্যেক বিন্দুতে, এই সীমার মধ্যে প্রত্যেক বিন্দুতে f'(x) ইজ গ্রেটার দেন 0 হয়, তবে ফাংশনটিকে দ্রুত বৃদ্ধি পাবে বা ফাংশনটি ক্রমবর্ধমান বলা হবে। এর আলোকে আমরা এখানে সামান্য দুটো অঙ্ক আমরা করতে পারবো, সে দুটো অঙ্ক দেখাচ্ছি। প্রশ্ন, দেখাও যে f(x) = x³ - 3x² + 18x + 15 একটি ক্রমবর্ধমান ফাংশন। এটাই আমাদের প্রশ্নটা। এটাকে আমাদের কোনো ব্যবধি দেয়া নেই, অর্থাৎ এই ফাংশনটা x এর সকল বাস্তব মানের জন্য ক্রমবর্ধমান, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। প্রদত্ত ফাংশন f(x) = x³ - 3x² + 18x + 15 বা 15 আমাদের নিয়ম অনুসারে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে x³ এটাকে অন্তরীকরণ করে 3x² - 3x², এই 2 সামনে এসে 6x + 18। আশা করি অন্তরীকরণটা তোমরা বুঝতে পেরেছো। এরকম অন্তরীকরণ আমরা আগে অনেক করেছি। এই জায়গাতে এই দুটো অংশ অর্থাৎ x চলক বিশিষ্ট দুটো অংশ থেকে 3 কমন যায়, 3 কমন নিলাম +18, তাহলে 3টা থাকলো x² - 2x + 1, তার মানে
এ স্কোয়ার যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 মানে বি, বি এর মান 1 প্লাস 1 স্কোয়ার, এটা প্লাস এখানে যেহেতু আমরা 1 যোগ করেছি, তার মানে বাইরে 3 আছে, 3 যোগ করেছি, তাই 3টা 18-র সাথে বিয়োগ করা হচ্ছে। তাহলে 3 ইন্টু এই ব্র্যাকেটের অংশটুকু কি হচ্ছে, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 18 থেকে 3 বিয়োগ করলে 15। তাহলে এখানে আমাদের এক্সের সকল বাস্তব মানের জন্য এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দেন 0। এখানে লক্ষ্য করো এফ ড্যাশ এক্সের মান এই যে 3 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 15। তাহলে এখানে এক্সের যে কোনো মান আমরা বসালেই, প্লাস মান বসাই মাইনাস মান বসাই, যে মান বসাই না কেন হোল স্কোয়ারের কারণে এই মানটা প্লাস হয়ে যায়। তাই এই রাশিটা এক্সের সকল বাস্তব মানের জন্যই এই এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দেন 0, তাই এখানে কোনো ব্যবধি দেওয়া নেই। এই ফাংশনটি ক্রমবর্ধমান ফাংশন, সুতরাং প্রদত্ত ফাংশন একটি ক্রমবর্ধমান ফাংশন। এ ধরনের অঙ্ক কয়ের প্রশ্নে থাকতে পারে। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটি অঙ্ক আজকের আলোচনার আলোকে দেখাতে পারবো, সে অঙ্কটা আমরা দেখাচ্ছি। প্রশ্ন, দেখাও যে x ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x ফাংশনটি বৃদ্ধি পায়। সমাধান, দেয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x। নিয়ম অনুসারে আমরা কি করব, অন্তরীকরণ করব। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স কিউবের অন্তরীকরণ 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার অন্তরীকরণ 6x এবং 3x এর অন্তরীকরণ 3 ইন্টু 1, তার মানে 3। এখন আমাদের এখানে সকল পদ থেকে 3 কমন যায়, তাহলে 3 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটাকে এই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1কে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এখন প্রশ্নে বলা হয়েছে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, এক্স ইকুয়াল শুধু এক্স বিন্দুর কথা এক্স কেন, কারণ এ ধরনের অঙ্কে আমাদের শুধু এক্স এর মানটা প্রয়োজন হয়, তাই এক্স এর মানটাই বিন্দুর হিসাবে দেয়া থাকে। ওয়াই এর মানের ভূমিকা না থাকার কারণে সম্পূর্ণ বিন্দুটার দেয়া থাকে না, বিন্দুর শুধুমাত্র ভুজ অংশটা দেয়া থাকে। তাহলে এখন এক্স ইকুয়াল টু 2 এর জন্য আমরা এই এফ ড্যাশ এক্স এর মানটা 2 বসাবো। তাহলে এফ ড্যাশ 2 ইকুয়াল টু 3 ইন্টু এক্স এর মান 2 বসানো হলো। বসানোর পরে এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম 3। নিঃসন্দেহে 3 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক, অর্থাৎ এফ ড্যাশ 2 ইকুয়াল টু 3, যেটা আমরা কি মান পেয়েছি, আমরা পেয়েছি হচ্ছে ধনাত্মক মান। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স ফাংশন বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নমালায় আমরা খুবই সামান্য অংশ ক্রমবর্ধমান ফাংশন শিখলাম। তো এই ক্রমবর্ধমান ফাংশনের আলোকে এতটুকু পর্যন্তই অঙ্ক করা যায়। আমাদের আরও অঙ্ক আছে, সেটা পরবর্তী ক্লাসে আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম অধ্যায়ের 9I প্রশ্নমালার অত্যন্ত সামান্য একটি অংশ আলোচনা করেছি। এই প্রশ্নমালাটা বেশ বড়, এর মধ্যে আমরা আজকে ক্রমবর্ধমান ফাংশন নিয়ে আলোচনা করেছি এবং সেই অংশ থেকে যে অঙ্কগুলো করা যায় সেটুকুই আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা ক্রমহ্রাসমান ফাংশন করব এবং ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান ফাংশন নিয়ে যে অঙ্কগুলো করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি খুব শীঘ্রই আমরা পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করছি।